হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা? আজকে আমরা প্রিপোজিশন থেকে আরও কিছু এমসিকিউ প্র্যাকটিস করে নেব, তার সঙ্গে আরও কিছু রুলস জেনে নেব। উই স্টেপড ড্যাশ দ্য রুম। তাহলে আমরা ভেতরে গেলাম রুমের মধ্যে। তাহলে রুমের মধ্যে গেলাম, তাহলে বাইরে থেকে ভেতরে মুভমেন্ট। বাইরে থেকে ভেতরে মুভমেন্ট হলে ইংলিশে যাকে বলে টু দ্য ইনসাইড অফ, তখন আমরা ইনটু প্রিপোজিশন বসাবো। তাহলে উই স্টেপড ইনটু দ্য রুম হবে। তো চলে যাব পরের প্রশ্নে। দ্য বয় চেঞ্জড ড্যাশ এ ম্যান। দেখো, ছেলে ছিল পরিণত হয়েছে এ ম্যান মানে মানুষে বা পুরুষে, তার মানে বড় হয়েছে। তাহলে চেঞ্জ অফ কন্ডিশন, চেঞ্জ অফ কন্ডিশন বা আমরা বলতে পারি অবস্থার পরিবর্তন। তাহলে চেঞ্জ অফ কন্ডিশন বা অবস্থার পরিবর্তন বা বলতে পারি রূপান্তর। তাহলে অবস্থার পরিবর্তন বা রূপান্তর বোঝালে তখন কি বসে না, তখনও ইনটু প্রিপোজিশন বসে। কি প্রিপোজিশন? ইনটু প্রিপোজিশন। তাহলে দ্য বয় চেঞ্জড ইনটু এ ম্যান, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? ইনটু। হি ওয়াজ সিটিং ড্যাশ হিজ ব্যাগ, তার ব্যাগের ওপরে মানে উপরিতল বোঝাচ্ছে। তাহলে ইংলিশে বললে কী হবে? এক্সিস্টিং পজিশন বা স্থিতিশীল অবস্থা, বসাকে বোঝাচ্ছে। যদি এক্সিস্টিং পজিশন বা স্থিতিশীল অবস্থা বোঝায় তখনও আমরা অন ব্যবহার করি, আবার মুভমেন্টের ক্ষেত্রেও অন ব্যবহার করি। তো এখানে ব্যাগের উপরে বসছে, তো স্থিতিশীল অবস্থা, সেক্ষেত্রে ওপরে বা উপরিতল বোঝাচ্ছে, তাহলে অন প্রিপোজিশন বসাবো। তাহলে সঠিক উত্তর হবে অপশান সি। স্নো ফেল, বরফ পড়ে ড্যাশ দ্য হিলস, পাহাড়ের উপরে, তাহলে ওপরে বোঝাচ্ছে, তার মানে অন দ্য হিলস। সঠিক উত্তর কী হবে? অন। হিজ নাম্বার ইজ ড্যাশ দ্য গেট। দেখো, গেট রয়েছে, গেটের ওপরে তার নাম্বার লেখা রয়েছে। গেটের উপরিতল বোঝাচ্ছে। এ ধরো গেট, তো গেটের উপরে এখানে তার নাম্বার দেওয়া রয়েছে, তাহলে উপরিতল বোঝাচ্ছে। কোনো সারফেসের ওপরে বোঝালে বা উপরিতল বোঝাতে অন প্রিপোজিশন বসে, তাহলে এখানে কী হবে? অন। এরপরেরটা আছে হি ওয়েন্ট ড্যাশ বোর্ড। এই কথাটার মানে কি না, হি এগ্রিড টু এ কোর্স অফ অ্যাকশন অর গেট ইনভলভড উইথ, কোনো কাজে রাজি হওয়া বা জড়িত থাকতে, কোনো কাজে জড়িত থাকতে সম্মতি দেওয়া, তখন হচ্ছে ওই যে বোর্ড কথাটা ব্যবহার হয়, সেক্ষেত্রে অন প্রিপোজিশন বসে। তাহলে অন বোর্ড কথাটা হচ্ছে অন বোর্ড, যার মানে হচ্ছে কি কোনো কাজে রাজি হওয়া বা জড়িত থাকতে সম্মতি দেওয়া। ইফ এ পার্সন অর গ্রুপ অফ পিপল ইজ অন বোর্ড, যদি কোনো ব্যক্তি বা যদি একদল কোনো ব্যক্তি অন বোর্ড, ইজ অন বোর্ড এরকম বোঝায়, তো দে সাপোর্ট ইউ আর এগ্রি উইথ হোয়াট ইউ আর ডুইং, তাহলে তারা তুমি যা করছো সেটাতে সমর্থন করছে, তো সেক্ষেত্রে অন প্রিপোজিশন বসানো হয়, অন বোর্ড। চলে যাব আমরা পরের প্রশ্নে। পিপল ক্লাইম্বড ড্যাশ দেয়ার রুফ। পিপল ক্লাইম্বড, লোকেরা চড়েছিল ড্যাশ দেয়ার রুফস, তাদের ছাদে। তাদের ছাদে চড়েছিল দিয়ে হচ্ছে সিনটা দেখেছিল বা কোনো কিছু দেখেছিল বা প্রতিবাদ জানিয়েছিল। তো যাই হোক, তো পিপল ক্লাইম্বড মানে চড়েছিল বা আরোহণ করেছিল, উপরে উঠেছিল তাদের রূপে মানে ছাদে। এখানে আমরা দেখতে পাচ্ছি মুভমেন্ট হয়েছে, এবং এই মুভমেন্টটা কেমন মুভমেন্ট? মুভমেন্ট হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে উচ্চতারও পরিবর্তন হয়েছে। মুভমেন্ট হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে উচ্চতার পরিবর্তন হয়েছে। যখন মুভমেন্ট হবে এবং তার সঙ্গে সঙ্গে উচ্চতার পরিবর্তন হবে, অর্থাৎ সোজা কথায় লেভেল চেঞ্জ, যখন লেভেল চেঞ্জ হবে তখন অন টু প্রিপোজিশন ব্যবহার করা হয়। কি প্রিপোজিশন? অন টু। তাহলে এখানে পিপল ক্লাইম্বড অন টু দেয়ার রুফস, কেন কি ছিল নিচে, তারপরে ছাদে উঠেছে, তো উচ্চতার পরিবর্তন হয়েছে কি না? তাহলে নিচ থেকে উপরে ছাদে গেছে, উচ্চতার পরিবর্তন হয়েছে। উচ্চতার পরিবর্তনের মুভমেন্টের ক্ষেত্রে অন টু প্রিপোজিশন ব্যবহার করা হয়, তাহলে সঠিক উত্তর এখানে অপশান ডি। চলে যাব আমরা পরের প্রশ্নে। নেক্সট কোশ্চেন কী আছে? হি লিফটেড হার ড্যাশ দ্য টেবিল। সেই তুলেছিল তাকে, মেয়েটাকে তুলেছিল কোথায় না টেবিলের ওপরে,
তাহলে এখানেও দেখতে পাচ্ছি উচ্চতার পরিবর্তন হয়েছে, উচ্চতার পরিবর্তন। উচ্চতার পরিবর্তনের ক্ষেত্রে কি প্রিপোজিশন ব্যবহার করা হয় না অন টু। কী হবে অন টু। সঠিক উত্তর এখানে কী হবে তাহলে অন টু। হি লিফটেড হার অন টু দ্য টেবিল, অপশান ডি। নেক্সট কোশ্চেন আছে দ্য স্নেক ওয়াজ কিল্ড, সাপটাকে হত্যা করা হয়েছিল, সাপটাকে মারা হয়েছিল কার দ্বারা না ড্যাশ হিম, বলছে তার দ্বারা। তাহলে এখানে দ্বারা বোঝাচ্ছে, দ্বারা। আবার ড্যাশ স্টিক একটা লাঠির দ্বারা, তাহলে এখানেও দ্বারা বোঝাচ্ছে। তাহলে একটা লোকের দ্বারা একটা লাঠির দ্বারা। যখন লোকটার কথা বলা হচ্ছে, লোক মানে এজেন্ট। এজেন্ট কথার অর্থ কি প্রতিনিধি। তাহলে এজেন্ট বা প্রতিনিধির দ্বারা বোঝালে তখন বাই প্রিপোজিশন বসে। তাহলে এজেন্ট বা প্রতিনিধি বোঝালে তখন বাই প্রিপোজিশন বসে। আবার এখানে হচ্ছে একটা লাঠির দ্বারা, তো লাঠিটা এখানে ইনস্ট্রুমেন্ট বলা যেতে পারে, ইনস্ট্রুমেন্ট। লাঠিটাকে এখানে ইনস্ট্রুমেন্ট বলা যেতে পারে। ইনস্ট্রুমেন্ট মানে কি না যন্ত্র, তো এখানে যন্ত্রের কাজ করছে। অর্থাৎ যখন ইনস্ট্রুমেন্ট বোঝাবে তখন যে প্রিপোজিশনটা হবে সেটা কি না সেটা হচ্ছে উইথ। দুটোর কিন্তু অর্থই দ্বারা বোঝাচ্ছে। উইথ মানেও দ্বারা, এখানে বাই মানেও দ্বারা। তবে বাই এজেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়, অর্থাৎ যে লোকটা মারছে, যে প্রতিনিধি, যার দ্বারা কাজটা হচ্ছে সেক্ষেত্রে বাই। আর কোনো যন্ত্র দ্বারা, কোনো জড় পদার্থের দ্বারা কাজটা হলে তখন সেটা উইথ। তাহলে দ্য স্নেক ওয়াজ কিল্ড, এটা কি না লোকটার দ্বারা মারা হচ্ছে, তার মানে সে এজেন্ট, তার মানে তার আগে বাই। একটা লাঠি জড় পদার্থ, তার মানে সে ইনস্ট্রুমেন্ট, তাহলে এটা হবে উইথ। তাহলে এটা কি হবে উইথ। তাহলে বাই উইথ কোথায় আছে, বাই উইথ অপশান সিতে আছে, তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে এসেছি আমরা পরের প্রশ্নে। দ্য লেটার ওয়াজ রিটেন ড্যাশ সুরেশ, সুরেশের দ্বারা চিঠিটা লেখা হয়েছিল। তাহলে সুরেশ একটা পার্সন, তাহলে সুরেশ কার কাজ করছে না এজেন্ট বা প্রতিনিধি। আমরা জানি এজেন্টের দ্বারা বোঝালে বাই হবে। আবার এদিকে সুরেশ লিখছে কিসে না একটা পেন্সিল দ্বারা। একটা পেন্সিলের দ্বারা যখন বোঝাচ্ছে, পেন্সিলটা তখন কে না পেন্সিলটা কিন্তু ইনস্ট্রুমেন্ট বা যন্ত্র। তাহলে যন্ত্রের দ্বারা বোঝালে আমরা জানি উইথ প্রিপোজিশন বসে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে উইথ এ পেন্সিল। আর সুরেশের দ্বারা মানে বাই সুরেশ, তাহলে সঠিক উত্তর কোনটা হবে বাই আর উইথ। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। চলে যাব পরের প্রশ্নে। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 2 o'clock, বলছে বৃষ্টি হচ্ছে 2 o'clock, 2টার পর থেকে বৃষ্টি হচ্ছে। তাহলে এক্ষেত্রে সময়ের ক্ষেত্রে যদি পয়েন্ট অফ টাইম বোঝায়, অর্থাৎ নির্দিষ্ট একটা সময়ের কথা বলছি এবং তার অর্থ প্রকাশ করছি থেকে, কী অর্থ প্রকাশ করছে থেকে, আমরা কিন্তু বলতে পারবো না 2টা ধরে বৃষ্টি হচ্ছে, আমাদেরকে কিন্তু বলতে হচ্ছে 2টা থেকে বৃষ্টি হচ্ছে। তো এটাকে বলে পয়েন্ট অফ টাইম। কি বলছে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম থাকবে এবং অর্থ যদি বোঝায় থেকে তখন সিন্স প্রিপোজিশন বসবে, সিন্স। তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 2 o'clock, উত্তর কি দাঁড়ালো সিন্স 2 o'clock। হি হ্যাড বিন ইল, সে অসুস্থ ড্যাশ মানডে, সে অসুস্থ ড্যাশ মানডে, বলছে সোমবার থেকে। আমরা কি এরকম বলবো যে সোমবার ধরে, তাহলে থেকে অর্থ প্রকাশ করছে থেকে। যদি থেকে অর্থ প্রকাশ করে তার মানে বুঝে নিবে এটা বোঝাচ্ছে পয়েন্ট অফ টাইম, পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম যদি থাকে তাহলে বুঝবে কি বসবে সিন্স প্রিপোজিশন। তাহলে হি হ্যাড বিন ইল সিন্স মানডে। তো প্রেজেন্ট পারফেক্ট এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে প্রায় আমরা এই সিন্সের ব্যবহার করে থাকি। তবে তার একটা শর্ত কি না পয়েন্ট অফ টাইম হতে হবে যার বাংলা অর্থ থেকে বোঝাবে, তখনই আমরা সিন্স প্রিপোজিশন ব্যবহার করতে পারবো। বোঝা গেল কিনা? চলে যাব আমরা পরের প্রশ্নে।
এর সঙ্গে আমরা আরেকটা রুল জেনে নেব, যখন পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে তখন আমরা বললাম সিন্স, যখন পিরিয়ড অফ টাইম বোঝাবে পিরিয়ড অফ টাইম মানে অনেকটা সময় বা সময়কালকে বোঝাচ্ছে। অর্থাৎ তার মানেটা কি হবে না ধরে, কী অর্থ প্রকাশ করবে ধরে, তখন পিরিয়ড অফ টাইম বোঝাবে। তখন কিন্তু সেই একই টেন্সগুলোর ক্ষেত্রে বা অন্যান্য টেন্সের ক্ষেত্রে আমরা ধরে অর্থ বোঝাতে ফর প্রিপোজিশন ব্যবহার করি। কোন প্রিপোজিশন? ফর। অর্থাৎ এখানে বৃষ্টি দুটো থেকে শুরু হয়েছে, এটা বলা হচ্ছে যে বৃষ্টি দুটো থেকে হচ্ছে, তখন থেকে বোঝাচ্ছে, তার মানে পয়েন্ট অফ টাইম, সেখানে সিন্স ব্যবহার করেছি। কিন্তু যদি এখানে বোঝাতো যে 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, তাহলে 2 ঘন্টা সময় ধরে, তাহলে এর অর্থ দেখো 2 ঘন্টা ধরে বলছি, 2 ঘন্টা থেকে বলিনি, 2 ঘন্টা ধরে বলছি, তার মানে সেটা পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম মানে তখন ফর করব, তখন ফর প্রিপোজিশন ব্যবহার করব, তখন ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে। বোঝা গেল কিনা? চলে যাব আমরা পরের প্রশ্নে। হি লেফট স্কুল ড্যাশ 1993। যদি বলে সালের কথা, সেক্ষেত্রে তার আগে সাধারণত আমরা ইন বসাই, ইন। হি লেফট স্কুল ইন 1993। তাহলে এখানে ইন তো ক্লিয়ার, তাহলে অপশান বি হবে না, অপশান সি হবে না, বাকি থাকলো এডি। হি লেফট স্কুল ইন 1993, সে 1993 সালে স্কুল ছেড়ে দিয়েছে। আই হ্যাভ নট সিন হিম ড্যাশ, আমি দেখিনি তাকে তারপর থেকেই, তার মানে তারপর থেকে যখন অর্থ প্রকাশ করবে তখন হবে সিন্স। অর্থাৎ আই হ্যাভ নট সিন হিম সিন্স, সেক্ষেত্রেও আমরা সিন্স ব্যবহার করে থাকি, তবে সিন্স কিন্তু এখানে প্রিপোজিশন নয়, তারপর থেকেই, অর্থাৎ অ্যাডভার্ব অফ টাইমকে বোঝাচ্ছে। এটা তখন কি বোঝাচ্ছে? টাইম। তারপর বা অদ্যাবধি অর্থ প্রকাশ করলেও সিন্স বসানো যায়। তাহলে জানলাম তারপর বা অদ্যাবধি অর্থ প্রকাশ করলেও সিন্স বসানো যায়। সিন্স তখন কি হচ্ছে না অ্যাডভার্ব, এটা কি হচ্ছে অ্যাডভার্ব। বোঝা গেল কিনা? তাহলে এখানে অ্যান্সার দাঁড়াবে সিন্স। তাহলে অপশান ডি হবে সঠিক উত্তর, কেন কি অপশান এতে আছে ইন, তারপরে ফর আছে, তাহলে এটা হবে না অপশান এ। চলে যাব আমরা পরের প্রশ্নে। ইট ইজ 2 years ড্যাশ আই লাস্ট স টম। আমি শেষবারের মতো টমকে যখন দেখেছিলাম 2 বছর আগে, তাহলে ইট ওয়াজ 2 years ড্যাশ আই লাস্ট স টম। পূর্বে বোঝাতে বলছে 2 বছর পূর্বে আমি তার সঙ্গে দেখা করেছিলাম বা তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তাহলে পূর্বে বোঝাতে এখানেও কিন্তু আমরা সিন্স ব্যবহার করতে পারি। ঠিক আছে? তো টমের সঙ্গে শেষবার দেখা হয়েছিল 2 বছর পূর্বে, এটিও কিন্তু অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে, তাহলে সিন্স। তাহলে ইট ইজ 2 years সিন্স আই লাস্ট স টম। চলে যাব আমরা পরের প্রশ্নে। বয়েল ইট ড্যাশ 2 hours, বলছে 2 ঘন্টা ধরে এটাকে ফোটাও। তাহলে দেখো আমি কি বলেছিলাম, ধরে অর্থ প্রকাশ করলে কি বোঝাবে? ধরে অর্থ প্রকাশ করলে পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম হলে কি হবে না, পিরিয়ড অফ টাইম হলে আমরা জানি, জাস্ট একটু আগে আমরা শিখেছি, বলবে না যে আমি বলিনি, একটু আগেই বলে দিয়েছি। পিরিয়ড অফ টাইম বোঝালে কি হবে? পিরিয়ড অফ টাইম বোঝালে ফর হবে। কি প্রিপোজিশন? ফর। তাহলে বয়েল ইট ফর 2 hours, বলছে 2 ঘন্টা ধরে এটাকে ফোটাও, তাহলে সঠিক উত্তর অপশান এ। চলে যাব পরের প্রশ্নে। পরের প্রশ্নে আছে হি লিভড ইন দিস হাউস, সে এই বাড়িতে বাস করেছিল ড্যাশ 6 months, 6 মাস ধরে। তাহলে 6 মাস ধরে বা 6 মাসের জন্য, তাহলে ধরে অর্থ প্রকাশ করছে, তাহলে এটা কী হবে? পিরিয়ড অফ টাইম। পিরিয়ড অফ টাইম বলতে কী বোঝাবে? পিরিয়ড অফ টাইম হলে প্রিপোজিশন কী বসে? পিরিয়ড অফ টাইম হলে প্রিপোজিশন বসে ফর, তাহলে সঠিক উত্তর কী হবে? ফর। তাহলে এখানে কি লিখবো? ফর। কত নম্বর অপশানে ফর আছে? অপশান এতে, তাহলে অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। হি হ্যাজ ওয়ার্কড হেয়ার ড্যাশ এ ইয়ার, সে এখানে কাজ করছে 1 বছর ধরে। সে এখানে কাজ করেছে 1 বছর ধরে, তাহলে এখানে কী হয়েছে? ধরে, পিরিয়ড অফ টাইম মানে হচ্ছে ফর, 1 বছরের জন্য, তাহলে এখানে কি হবে? ফর প্রিপোজিশন
অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ 2 আওয়ার্স, বৃষ্টি হচ্ছে 2 ঘন্টা ধরে। তাহলে দেখো 2 ঘন্টা ধরে বোঝাচ্ছে পিরিয়ড অফ টাইম, মানে ফর, বুঝতেই পেরে গেছো। তাহলে এখানে ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 আওয়ার্স, সঠিক উত্তর অপশান এ। হি ওয়াকড ড্যাশ 3 আওয়ার্স, সে এখানে কাজ করেছিল 3 ঘন্টা ধরে, বা 3 ঘন্টার জন্য। ধরে বোঝাচ্ছে মানে পিরিয়ড অফ টাইম, মানে ফর, তাহলে হি ওয়াকড হেয়ার ফর 3 আওয়ার্স, অপশান এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মোস্ট পিপল ওয়ার্ক ড্যাশ 8-6, বেশিরভাগ মানুষ কাজ করে 8টা থেকে 6টা পর্যন্ত। তাহলে এখানে নিয়মটা লিখে দিই, টিল বা আনটিল এরকম যদি অর্থ প্রকাশ করে তাহলে তাহলে কি করতে হবে, ফ্রম এবং টু একসঙ্গে ব্যবহার করতে হবে। এত থেকে এত অবধি এরকম অর্থ প্রকাশ করবে। বেশিরভাগ লোক কাজ করেছিল এত থেকে এত অবধি, তাহলে এত থেকে এত অবধি এরকম মানে বোঝাবে, অর্থাৎ টিল বা আনটিল অর্থ প্রকাশ করবে। তখন আমরা ফ্রম প্রথমে দেব ফ্রম, তারপরে যেটা থাকবে সেটা বাদ দিয়ে তারপরে দেব টু, তারপরে আদার্স থাকবে। তাহলে ফ্রম আর টু এই দুটোকে ব্যবহার করব। তো এখানে মোস্ট পিপল ওয়ার্ক কী হবে, ফ্রম 8 অর্থাৎ 8টা থেকে টু 6 6টা পর্যন্ত, সন্ধ্যা 6টা পর্যন্ত। তাহলে ফ্রম টু কোথায় আছে, ফ্রম টু অপশান বিতে আছে, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন আছে, হি ইজ ড্যাশ মুম্বাই, কোনো জায়গা হইতে বা কোনো স্থান হইতে যখন এরকম বোঝাবে তখন থেকে বোঝাচ্ছে, তার মানে ফ্রম বসবে। কোনো স্থান হইতে বা থেকে বোঝাতে কী বসে, ফ্রম বসে। অর্থাৎ হি ইজ ড্যাশ মুম্বাই, সে মুম্বাই থেকে, তার মানে হি ইজ ফ্রম মুম্বাই, অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওয়ার ডু ইউ কাম ড্যাশ, কোয়েশ্চেন করছে তুমি কোথা হইতে এসেছো বা কোথা থেকে আসো, ঠিক আছে, কোথা থেকে বা কোথা হইতে বা কোন স্থান হইতে এরকম বোঝালে ফ্রম প্রিপোজিশন বসে। তাহলে সঠিক উত্তর কী হবে, ফ্রম হবে। তাহলে এখানে অপশান বি হবে সঠিক উত্তর। ইট রেইনড অল সানডে বাট স্টপড রেইনিং, সারা রবিবার বৃষ্টি হয়েছিল কিন্তু বৃষ্টি থেমে গিয়েছিল ড্যাশ দ্য নাইট, বলছে রাতের বেলা। পিরিয়ড অফ টাইম বা সময়কালকে যদি নির্দিষ্ট নামে আগে থেকে ডিফাইন করা থাকে, সংজ্ঞায়িত করা থাকে, সেক্ষেত্রে ফর না বসিয়ে ডিউরিং বসাতে হয়। নাইট বললে একটা নির্দিষ্ট সময়কে বোঝায়, সূর্যের অনুপস্থিতি অন্ধকার সময়টাকে নাইট বলে। তো এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, তাহলে অবশ্যই এক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারতাম, কি ব্যবহার করতে পারতাম, ফর। নাইট বলে একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, নির্দিষ্ট সময় বললে তখন আমরা ডিউরিং প্রিপোজিশন ব্যবহার করি। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে, ডিউরিং। তাহলে স্টপড রেইনিং ডিউরিং দ্য নাইট। যেরকম ধরো আমি বললাম ক্রিসমাস, ক্রিসমাস যখন বোঝাচ্ছি তখন বছরে একটা নির্দিষ্ট সময়কে বোঝাচ্ছে, যেটা আগে থেকে ডিফাইন করা আছে, সংজ্ঞা দেওয়া আছে যে অমুক তারিখ থেকে অমুক তারিখ, অমুক মাসটা, অমুক সময়টা ক্রিসমাস। বা আমরা বলতে পারি দ্য মিডল এজেস, মানে মধ্যযুগ। মধ্যযুগ বলতে আমরা নির্দিষ্ট একটা সময়কে বলি। তো কোন সময়টা সেটা একটা নির্দিষ্ট সংজ্ঞা রয়েছে যে এই সময় থেকে, অর্থাৎ নির্দিষ্ট করা রয়েছে এই সময় থেকে এই সময়কে আমরা মধ্যযুগ বলি। তাহলে সেক্ষেত্রেও ডিউরিং বসাবো, ডিউরিং ক্রিসমাস, ডিউরিং দ্য মিডল এজ, দ্য সামার। সামার বলতে একটা নির্দিষ্ট সময়কে বোঝায় যে এই সময়টা থেকে ওই সময়টা হচ্ছে গরমকাল, সেক্ষেত্রে সামারের আগে ডিউরিং বসবে। তাহলে পুরো পিরিয়ড অফ টাইম বোঝাচ্ছে যেটা আগে থেকে সংজ্ঞায়িত করা আছে। সামার মানে আমরা জানি কোন সময়টা সামার, অমুক মাস থেকে অমুক মাসকে সামার বলে। তাহলে যেহেতু আমরা জানি সেক্ষেত্রে ডিউরিং প্রিপোজিশন বসাবো। চাইল্ডহুডের কথা বললেও চাইল্ডহুড বলতে একটা নির্দিষ্ট সময়কে বোঝায়, যেটা আগে থেকে আমরা জানি যে চাইল্ডহুড মানে শৈশবের সময়টাকে বোঝাচ্ছে। তাহলে এটা ডিফাইন করা আছে, তাহলে সেক্ষেত্রেও ডিউরিং চাইল্ডহুড বলবো।
সি ওয়াজ ইল ফর এ উইক, সে এক সপ্তাহের জন্য অসুস্থ ছিল। অ্যান্ড ড্যাশ দ্যাট উইক, এবং পুরো সপ্তাহের জন্য সি এট নাথিং, কিছুই খায়নি। তাহলে সারা সপ্তাহ ধরেই কিছুই খায়নি। পিরিয়ড অফ টাইম বলতে বোঝায় আমরা ফর বোঝাই, কিন্তু যখন ওই নির্দিষ্ট সপ্তাহ, যেই সপ্তাহটা সে অসুস্থ ছিল সেই সপ্তাহটা সে কিছু খায়নি, তাহলে ওই নির্দিষ্ট সপ্তাহের কথা বলা আছে, তার মানে ডিউরিং হবে, সংজ্ঞায়িত করা হয়েছে বা নির্দিষ্ট সপ্তাহের কথা বলে দেওয়া হয়েছে। সাধারণত অনেক সপ্তাহ হয়েছে, কিন্তু সমস্ত সপ্তাহের কথা বলা হয়নি। যে সপ্তাহটাতে সে অসুস্থ ছিল সেই সপ্তাহটাতে সে কিছু খেতে পারেনি, সেই কারণে আমরা ডিউরিং করলাম। নাহলে তো আমরা ফরই করতাম, ফর প্রিপোজিশন বসাতাম। তাহলে এখানে ডিউরিং। আই ওয়েন্ট দেয়ার ড্যাশ দ্য সামার, আমি সেখানে গিয়েছিলাম কি না ড্যাশ দ্য সামার। সামার বলতে এখানে আমি ডিউরিং দ্য সামার বলতে পারি, কেন কি গ্রীষ্মকাল যে সময়টা, ওটা কোন সময় সেটা আমরা আগে থেকে জানি বা সংজ্ঞায়িত করা আছে। আমাদের এখানে পশ্চিমবঙ্গে অমুক মাস থেকে অমুক মাস পর্যন্ত সামার, গ্রীষ্মকাল, তাই এটা সংজ্ঞায়িত করা আছে। সেক্ষেত্রে ডিউরিং প্রিপোজিশন বসাবো, তাহলে 75-এর অ্যান্সার হবে ডিউরিং। এর সঙ্গে আমরা আরও কয়েকটা নিয়ম জেনে নিই। যেরকম ধরো পারপাস বা উদ্দেশ্য বোঝাতে ফর বসে, সময়ের ক্ষেত্রে পারপাস বা উদ্দেশ্য যদি বোঝায়, তো উদ্দেশ্য বোঝালে তখন ফর প্রিপোজিশন বসে। আমি যদি লিখি ফর দ্য সামার, ধরো আমি একটা বাক্য বললাম, আই ওয়েন্ট দেয়ার ফর দ্য সামার। তাহলে আই ওয়েন্ট দেয়ার ফর দ্য সামার মানে এই যে ফর ব্যবহার করলাম গ্রীষ্মকালের আগে, মানে এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, তো এর আগে ফর ব্যবহার করছি। ফর ব্যবহার করলে এর মানেটা বোঝাচ্ছে পারপাস বা উদ্দেশ্যে। তাহলে পুরো গ্রীষ্মকালটা আমি বাড়ির বাইরে কাটিয়েছিলাম, এর মানেটা এরকম বোঝাচ্ছে ফর দ্য সামার বললে। যদি ডিউরিং দ্য সামার বলি, ডিউরিং দ্য সামার এর মানে কি, এর অর্থ গ্রীষ্মকালের মধ্যে কোনো একটি নির্দিষ্ট সময়ে আমি বাড়ির বাইরে গিয়েছিলাম, যে টাইমটা কোনো নির্দিষ্ট টাইম ছিল না, আগে থেকে ফিক্স করা ছিল না, হঠাৎ করে গ্রীষ্মকালের মধ্যে যে কোনো একটা সময় আমি গিয়ে কাটিয়ে এসেছিলাম, বা যে কোনো একটা সময় আমি গিয়েছিলাম। তোরা পুরো গ্রীষ্মকালটা কিন্তু আমি বাইরে থাকিনি, বা পুরো গ্রীষ্মকালটা কিন্তু যাইনি, গ্রীষ্মকালের মধ্যে একটা অনির্দিষ্ট সময়ে আমি গিয়েছিলাম, সেক্ষেত্রে ডিউরিং প্রিপোজিশন। ইন সামার বললে কী বোঝায়, আবার ইন সামারও বসে, সেক্ষেত্রে কী বোঝায়, ইন সামার বলতে বোঝায় লঙ্গার পিরিয়ড অফ টাইম বা দীর্ঘ সময়, যেটা অর্থাৎ সিজনকে বোঝাচ্ছে, গ্রীষ্মকাল ঋতুটাকে বোঝাচ্ছে, তখন ইন সামার, গ্রীষ্ম ঋতুতে। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে, ইন সামার ইট ইজ টু হট, এটা খুব গরম হয়, টু ডু এনিথিং, তার মানে এখানে শুধু অর্থ প্রকাশ করছে গ্রীষ্ম ঋতু। তাহলে সামারের অর্থ যখন ঋতু বোঝাচ্ছে, শুধু ঋতু, যে গ্রীষ্ম ঋতুটা এতটাই গরম, টু ডু এনিথিং, কোনো কিছু করা যায় না বাবা, কোনো কাজ করা যায় না, তাহলে সেক্ষেত্রে ইন সামার ব্যবহার করা হয়। তাহলে সামারের ক্ষেত্রে দেখলাম ফর দ্য সামারও হতে পারে, আবার ডিউরিং দ্য সামারও হতে পারে, আবার ইন সামারও হতে পারে, কিন্তু প্রত্যেকটা ক্ষেত্রে অর্থ পাল্টে যাবে। ফর দ্য সামার মানে হচ্ছে পারপাস বা উদ্দেশ্যে, গ্রীষ্মে। আজকের ভিডিওতে এত দূর পর্যন্ত। প্রিপোজিশনের উপরে আরও অনেক কিছু প্র্যাকটিস আমরা করব এবং আরও অনেক নতুন নতুন নিয়ম জানবো পরের ভিডিওতে। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। থ্যাংক ইউ ভেরি মাচ।